আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি, তার মধ্যে প্রথমে আসছে অ্যাসিডিটি। তো আজকে অ্যাসিডিটিটা একটু ভালো মতো বুঝে যাব আমরা আশা করছি। এটা খুবই সহজ টপিকস, আমাদের কাছে প্রায়শই এই ধরনের রোগী কিংবা আমরা নিজেরাও এই ধরনের কম বেশি সাফার করে থাকি। তো মূলত অ্যাসিডিটিটা কি আসলে? স্টোমাক চ্যাপ্টার থেকে সব গুলো পড়বো এখন, যেগুলো পড়ছি সিনথেসিস রেপার্টরি থেকে। রেপার্টরি অংশটা আমরা একটু পরে দেখছি। আচ্ছা, তো অ্যাসিডিটি মূলত কি, এটা পরের পিকচারটা দিয়ে ভালো বোঝা যাবে। আমরা একটু স্টোমাকের দিকে যদি তাকান, যে এটা দিয়ে হচ্ছে ইসোফেগাস, স্টোমাক। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে পাইলোরাস দিয়ে ওখানে স্মল ইন্টেস্টাইন বা ডিউডেনাম, ইলিয়াম, জেজুনাম দিকে চলে গেছে। তো অ্যাসিডিটিতে মূলত যেটা আমাদের যেটা হয়, ধরেন আমাদের এই যে স্টোমাক যেটা আছে, তো স্টোমাকের যে লাইনিং যেগুলো আছে, লাইনিং বলতে বোঝানো হচ্ছে যে স্টোমাকের ভিতরে যে মাসকুলার টিস্যু আছে, সাবমিউকোসা, সিরোসা, এই যে টিস্যু গুলো পড়ে আসে, স্পেশালি রোগী আর ইউজিএই রোগী। তো এই সব এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, তো এগুলো থেকে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। আরেকটা হচ্ছে যে এনজাইম তৈরি হয়, সেটা হচ্ছে যে পেপটিক এনজাইম তৈরি হয়। তো এখানে আমাদের অ্যাসিডিটিতে যেটা হয় যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন এটা যখন ওভারফ্লো হয়ে যায়, উপর দিকে উঠে যায়, অর্থাৎ এটাকে বলি উপর দিকে উঠাকে বলছি রিফ্লেক্স হয়ে যায়। এটার জন্য আলাদা একটা স্পেশাল নামই আছে, সেটাকে বলে জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। অর্থাৎ আমাদের যখন স্টোমাকের মধ্যে অ্যাসিডিটি হয়ে যায়, দ্যাট মিনস হাইড্রোক্লোরিকের নিঃসরণ কিংবা সিক্রেশন যখন বেড়ে যায়, তখন এটা উপরের দিকে রিফ্লেক্স করে। যার ফলে যেটা হয়, আমাদের যে ইসোফেগাস যেটা আছে একদম এই জায়গাটার মধ্যে হার্ট বার্ন বলে এটাকে। হার্ট বার্ন একটা আলাদা টার্ম, মেডিকেল টার্ম। এটার মানে হচ্ছে যে এখানে জ্বালা পড়া হয়, পেইন হয়। হ্যাঁ, এই ধরনের অ্যাবনর্মাল সেন্সেশন গুলো সে অনুভূত ফিল করে। দিস ইজ এ এসিডিটি, এটা যদি সহজ কথায় বলতে চাই। আচ্ছা, না, এটা আরেকটু কথা বলতে চাই এসিডিটি নিয়ে। তো সিডিটি, তো এখানে যেটা হতে পারে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের সাথে সাথে একটা রোগ হতে পারে, সেটা হচ্ছে ধরেন এটা তো স্বাভাবিকভাবে এরকমটা থাকে না। এখানে ধরেন স্প্লিন্টার থাকে, স্প্লিন্টার দিয়ে আটকানো থাকে, এটাকে বলা হয় ইসোফেজিয়াল স্প্লিন্টার। আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় পাইলোরিক স্প্লিন্টার। অর্থাৎ আমাদের যে এটা ধরতে পারেন অনেকটা দরজার মতো ধরতে পারেন, যেটা লক হয়ে যায় যখন আমরা খাবার খাই, সেটা হচ্ছে অটোমেটিকলি এটা ওপেন হয়ে যায়, এবং সেটা ভিতরের দিকে আসে এবং সেটা ক্লোজ হয়ে যায়। কিন্তু অনেক সময় যখন ওভার যেটা হয়, অনেক সময় আপনারা দেখেন যে কোকোনা কি বলে এটাকে, 7 আপ বা ফান্টার, এই বোতলগুলো শেকিং করলে, ধরেন ফ্রিজ থেকে বের করলে, তাহলে একটা গ্যাস তৈরি হয় উপরের দিকে। তাৎক্ষণিক যদি আমি মানে কর্কটা যদি খুলে দিই, তাহলে যেরকম ভাবে বের হয়ে যায় উপর থেকে ওভারফ্লো হয়। ঠিক এই এক্সেস যখন আমাদের অ্যাসিডিটিটা হয়ে যায়, বেশি পরিমাণে হয়, তখন এই বিষয়টা হয়, এটাকেই কিন্তু আমরা অ্যাসিডিটি বলি। তাহলে অ্যাসিডিটির সাথে গ্যাস্ট্রাইটিসের কোনো সম্পর্ক রাখে না, আলসারের কোনো সম্পর্ক রাখে না, ইনডাইজেশনের কোনো সম্পর্ক রাখে না। দিস ইজ এ বেসিক আইডিয়া। এটার সাথে আমাদের গুলিয়ে ফেললে হবে না। আমরা সাধারণত এগুলোকে সবগুলোকে এক করে ফেলি এবং সাধারণ কিছু মেডিসিন নিয়ে চিকিৎসা করি। মেডিসিনের কথা পরে আসছি। তাহলে এইটুকু আপনারা প্রথমে বুঝিয়ে রাখেন যে দিস ইজ অ্যাসিডিটি, রিফ্লেক্স হয়, এখানে অ্যাসিড গুলো উপরের দিকে ফ্লো হয়ে যায়, এবং সেই জন্য এই ডিজিজটাকে বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। আর এখানে অনেক সময় স্প্লিন্টার গুলো লুজ হয়ে যায় যদি কোনো রোগের কারণে। কি কি রোগ হয় সেগুলো সামনে বলছি। তখন যেটা হয় সেটা হচ্ছে যে হায়াটাস হার্নিয়া, অর্থাৎ এখান থেকে যে ক্যাভিটি গুলো আছে সেটা হচ্ছে ডায়াফ্রামের উপরে উঠে যায়। অর্থাৎ যে ধরেন স্প্লিন্টারটা আছে, এটা ডায়াফ্রাম যেটা আছে, এখানে তো ছবিটা দেখানো যাচ্ছে, পরে দেখাচ্ছি হায়াটাস হার্নিয়ার ছবি। তাহলে এটা বুঝে রাখেন যে দিস ইজ অ্যাসিডিটি। এখন অ্যাসিডিটি কেন হয়, যদি এটা যদি কারণ খুঁজতে যাই যে হোয়াটস দ্য কজেস বিটুইন ফর দ্য অ্যাসিডিটি, সাধারণত আমরা যখন ডায়েট থেকে সব থেকে বেশি হয়, 80% বা 60 থেকে 70% কারণ হচ্ছে ডায়েট। সেটা কেমন ডায়েট? ধরেন ভাজা পোড়া খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার। ধরেন সয়াবিন তেল খাচ্ছি আমরা, সয়াবিন তেল নিজেই একটা হচ্ছে ক্ষতিকর জিনিস। কেন? এটাকে ওভার হিটে প্রসেস করা হচ্ছে, তারপরে সেটাকে আবার মানে কেমিক্যাল অ্যাড করে সেটাকে কালার দেয়া হচ্ছে, আবার যাতে করে রান্না করার সময় যাতে এটা মানে মানে কি বলে কেমিক্যাল স্ট্রাকচারটা যেন ঠিক থাকে, সেখানে এই জন্য আরো কেমিক্যাল মিক্স করা হচ্ছে। তো সেখান থেকে এক ধরনের প্রবলেম হচ্ছে। জাঙ্ক ফুড খাচ্ছি, সেখান থেকে এক ধরনের প্রবলেম হচ্ছে। তারপরে ধরেন অনেকে খাবার
ঠিক সময়ে খায় না, সেটা মানে অলসতার জন্য হোক কিংবা খাবারের স্বল্পতার জন্য হোক বা যেটার জন্য হোক, খাবার খেতে ইচ্ছে করে না সেটার জন্যই হোক। তো সেই জন্য যেটা হয়, আমাদের স্টোমাক কিন্তু সবসময় মানে স্টোমাক কি বলে যে তার যখন ক্ষুধা লাগে তো সে তখন এরকম ভাবে গ্যাস্ট্রিক জুস গুলো বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সেগুলো কিন্তু নিঃসরণ করতে থাকে। তখনই যেটা হয় যে এই অ্যাসিডের পরিমাণটা এখানে যখন বেড়ে যায়, পিএইচটা সাধারণত এখানে 3 থাকে, অ্যারাউন্ড 3। যখন এইভাবে হয় তখন হচ্ছে এরকম ভাবে আমাদের বুক জ্বালা পোড়া করে এবং এটা আস্তে আস্তে অনেক খারাপের দিকে যায়। এটা হচ্ছে খাবার থেকে বেশি অনিয়ম করে যারা খায় কিংবা বেশি রাত করে যারা খায়। হ্যাঁ, কারণ হচ্ছে রাতের বেলায় আমাদের সবগুলো সিস্টেম গুলো সাধারণত রেস্টিং পিরিয়ডে চলে যায়, কারণ রাত হচ্ছে ঘুমানোর সময়, রাত হচ্ছে রেস্ট নেওয়ার সময়। আমাদের যখন রাত হয় তখন আমাদের বডি থেকে বিভিন্ন ধরনের হরমোন গুলো সিক্রেশন কমে যায়, স্পেশালি স্টোমাকের ধরেন। এই জন্য রাতের বেলায় খাবারটা নিশ্চয়ই আমরা নিজেরাও 8টা থেকে 9টার ভিতর শেষ করে ফেলবো। আর তারপরে পেশেন্টকে সাজেশন দেবো। আর নিজে যদি ঠিক না হই তাহলে ঠিক করা যাবে না। তার আগে আপনাদেরকে এটা পড়ানোর আগে আমি নিজে বাইরের খাবার দাবার খাওয়া ত্যাগ করছি, কারণ আমি বলছি আমি যদি না করি তাহলে এই পড়াটা ইফেক্টিভ হবে না। এই জন্য আমি মোটামুটি বিগত 5 দিন ধরে বাইরের কোনো খাবারের দিকে তাকাই না, খাওয়া তো দূরের কথা। সো দিস ইজ অ্যাসিডিটি ট্রিটমেন্ট সামনে আমরা দেখছি। তারপরে ধরেন গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস বলতে এখানে আইটিস দিয়ে এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন বোঝাচ্ছে। সেটা কেমন, যে ধরেন স্টোমাকের যে লাইনিং গুলো আছে, আবার এই সেই একই কথা আসছে, লেয়ারের কথা আসছে। সেখানে অতিরিক্ত পরিমাণ যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন নিঃসৃত হয়, সেটা বিভিন্ন রোগের কারণে, সে রোগগুলো আমরা পরের স্লাইডে দেখাচ্ছি, তখন এক ধরনের ক্ষত সৃষ্টি হয় এই জায়গায়। এক ধরনের শ্যালো মানে একদম গভীর টাইপের ক্ষতের মতো তৈরি হয়। সেটা সাধারণত স্টোমাকে এই জায়গাগুলোতেই হয়। এই যে এখানের ভিতরে এখান দেখা মানে যদি ক্রস সেকশন করা যেত ভালো বোঝানো যেত। তো তার ফলে যেটা হয় সেই ধরনের এখানে খাওয়ার পরে কিংবা খাওয়ার আগে বা সবসময় এক ধরনের ডিসকমফোর্ট ফিল করে, পেটে ব্যথা হয়, পেটে গ্যাস হয়, পেটে ব্লোটিং হয়, হ্যাঁ, এবং হার্ট বার্ন হয় উপরের দিকে। এবং সব থেকে বড় যেটা হয়, একই সাথে বিভিন্ন ধরনের ধরেন হজমের সমস্যা দেখা দেয়, ইনডাইজেশন দেখা দেয়। ফলে গ্যাস্ট্রাইটিস এটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক টার্ম। প্রথমে ইনফ্লামেশন বোঝায়, প্রদাহ বোঝায়। স্পেশালি এটা হচ্ছে রুগী বা সাবমিউকুসা বা সিরোসা যেগুলো আছে, লেয়ার গুলো আছে স্টোমাকের ভিতরে, লাইনিং অফ দ্য স্টোমাক, সেখানে এটা হয়। এটা হচ্ছে কমন টার্ম গ্যাস্ট্রাইটিস। তারপর হচ্ছে এখানে কজ গুলো যদি দেখেন, যে গ্যাস্ট্রাইটিসের কজ গুলো আপনারা হচ্ছে ডেভিডসন যদি থাকে 23তম এডিশন, চ্যাপ্টার নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 763, সেখানে চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরোলজি। তো সেই চ্যাপ্টার থেকেই এই সমস্ত বিষয় আছে। আর এই পৃষ্ঠাটা যেখান থেকে দিলাম সেখানে লেখা আছে 798 পৃষ্ঠা থেকে, আমি ডেভিডসনের বই থেকে এটা নিলাম। তো সেখানে কজগুলোর মধ্যে অ্যাকুইড গ্যাস্ট্রাইটিসের মধ্যে এখানে বলা আছে অ্যাসপিরিন কিংবা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, হেলিকোব্যাক্টের পাইলোরি এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অ্যালকোহল এবং ফিজিওলজিক্যাল স্ট্রেস, হ্যাঁ, মানসিক মানে স্ট্রেস থেকেও কিন্তু এটা হয়। বাইল রিফ্লেক্স, বাইল মানে বাইল ডাক থেকে যেটা হয়, অর্থাৎ গল ব্লাডার থেকে রিফ্লেক্স মানে উপর দিকে উঠে যাওয়া, ভাইরাল ইনফেকশন এবং ক্রনিকের মধ্যে দেখেন এই বিষয়গুলো আছে। তাহলে এটা প্রথমে আমাদের তো জটিল ভাবার কিছু নেই। গ্যাস্ট্রাইটিস এর পেশেন্ট যদি আমাদের কাছে আসে, সাধারণত আমরা তার সিমটম গুলো নেওয়ার চেষ্টা করব। আমরা রুগীর কথা, রুগীর মেডিকেল টার্ম, তাকে বলবো যে আপনি মেডিকেল টার্ম বলা দরকার নেই। মেডিকেল টার্ম আমরা 5 বছর পড়াশোনা করে শিখে আসি। আপনি আপনার কষ্টের কথা বলেন, কারণ রুগী গ্যাস্ট্রাইটিস বুঝবে না, রুগী বলবে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক নামে কিছু নাই, গ্যাস্ট্রিক জোস আছে অথবা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে। এখন রুগী গ্যাস্ট্রিক বলবে তখন আপনাকে হয়তো বুঝে নিতে হবে গ্যাস্ট্রাইটিস কিংবা অ্যাসিডিটি। সেই জন্য রুগীর কথায় বায়াসড হওয়া যাবে না। রুগী বললো গ্যাস্ট্রিক, আপনি প্রেসক্রিপশনে লিখলেন গ্যাস্ট্রিক, তার মানে আপনার মধ্যে আর রুগীর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। গ্যাস্ট্রিক কোনো শব্দ না, এটা গ্যাস্ট্রাইটিস বললে সেটা একটা ডিজিজ তখন মিন করবে। আমরা পেশেন্টের কাছ থেকে যত কম মেডিকেল শব্দ বলবো, যে আপনি একদম সাধারণ মানুষের মতো কথা বলেন, যে আপনার কি কষ্ট হয়, পেট ফুলে গেছে কিনা, ফেপে গেছে কিনা, জ্বালা পোড়া হচ্ছে কিনা, কোন জায়গা দিয়ে হচ্ছে, খাওয়ার আগে হচ্ছে কিংবা খাওয়ার পরে হচ্ছে, বাথরুমের কি অবস্থা, কোনো কিছু খাবার কিনা অসুবিধা হয় কিনা, সহজ কথা একদম আমরা সিম্পল ভাবে তা ওনার কাছে জিজ্ঞেস করবো। ওনার কাছ থেকে আমাদের মেডিকেল শব্দ শোনার দরকার নেই। মেডিকেল শব্দ আমরা শিখবো, আমরা ল্যাবরেটরিতে সেগুলো অ্যাপ্লাই করবো। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, দিস ইজ এ গ্যাস্ট্রাইটিস।
গ্যাস্ট্রাইটিস এর পরে আসছে আলসার। দেখেন, আলসার আর গ্যাস্ট্রাইটিস এর মধ্যে দেখেন একটা হচ্ছে প্রদাহ আর একটা হচ্ছে ক্ষত। দুটার মধ্যে পার্থক্য খুব বেশি না থাকলেও সামান্য কিছু পার্থক্য আছে। ইনফ্লামেশন বা আগে যেটা পড়ে আসছে সেটা সাধারণত আহ একটু লো কোয়ালিটির, অর্থাৎ এটা হচ্ছে প্রাইমারি স্টেজে ধরতে পারেন বোঝার জন্য। আর আলসারটা ধরেন এটা হচ্ছে ডিপ স্টেজ, বা আরো যখন অবস্থাটা খারাপ হয়ে যায় তখন হচ্ছে ক্ষত সৃষ্টি হয়ে যায়। তাহলে পেপটিক আলসার যখন বলছি, পেপটিক বলতে মানে এই শব্দটা যেখানে গ্যাস্ট্রিক জুস থাকে এই শব্দ থেকে পেপটিক শব্দটা আসছে। পেপটিক থেকে পেপসিন, হ্যাঁ, মানে এনজাইম সেখান থেকে নামকরণ আসছে। তার মানে আলসার যখন আমরা বলবো তখন আমাদের মাথায় আসবে হচ্ছে পেপটিক আলসার। এটা হচ্ছে কমন টার্ম। ক্ষত যখন হবে সেটা স্টোমাকে হোক কিংবা ডিডেনামে হোক, এটার হচ্ছে কমন প্রথমে হচ্ছে পেপটিক আলসার, কারণ এটা পুরাটাই হচ্ছে পেপটিক। পুরাটাই পেপটিক কেন? কারণ পুরাটাই হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের সাথে সংযুক্ত, স্পেশালি স্টোমাক এবং ডিউডেনাম, আপার পার্ট অফ ডিউডেনাম। এই জন্য এটাকে পেপটিক বলতেছি, কারণ এই জায়গাগুলোতে গ্যাস্ট্রিক জোস কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয় কিংবা ফ্লো হয়, এই জন্য পেপটিক শব্দটা ওখান থেকে আসছে। এখন এখানে দেখেন যে ভমিটিং দেখাচ্ছে, এখানে একটা ব্যাকটেরিয়ার নাম লেখা হেলিকোব্যাক্টার পাইলোরি। এখন তারপরে লেখা হচ্ছে স্টোমাক আলসার, একটা হচ্ছে ডিউডেনাল আলসার। এটা আমরা ভুল করে ফেলি অনেক সময় যে এটা পেপটিক মনে করি এটাকে, আর স্টোমাক মনে করি পুরাটাকে। অনেক সময় এটা এলোমেলো হয়ে যায়, বিষয়টা এখন এরকম হওয়ার কথা না। স্টোমাক আলসার মানে স্টোমাকাই হবে, আর ডিউডেনাল আলসার মানে ডিউডেনামই হবে। এখন এটা বোঝার কিছু ওয়ে আছে, কিছু সিমটম দেখে কিছু বোঝা যাবে যে আসলে কি সেটা স্টোমাক আলসার কিনা বা ডিউডেনাল আলসার কিনা। আর কিছু টেস্ট আছে, পরবর্তী স্লাইডের দিকে যাচ্ছি। এখানে একটা ক্লাসিফিকেশনটা দেখেন, আমি অলরেডি বলেই ফেলছি যে পেপটিক আলসার ক্লাসিফাইড বেসড অন রিজিয়ন অর লোকেশন অফ ইলনেস। স্টোমাক আলসার, ডিউডেনাম আলসার, আরেকটাকে বলা হয় ইসোফেগাস। এটা সাধারণত অতটা স্ট্রং এস্টাবলিশড না, যেহেতু আছে জেনে রাখেন। এই স্লাইড বোধহয় অলরেডি আমরা শেষ করে ফেলছি, ছবিগুলো দেখে রাখতে পারেন যে বিষয়টা কেমন হয়। ইসোফেগাস আলসারের ক্ষেত্রে এরকম একটা কন্ডিশন হতে পারে, গ্যাস্ট্রিকের জন্য এরকম হতে পারে, লেয়ার গুলো এরকম লাইনিং গুলো সেখানে ক্ষত হয়ে যেতে পারে, ডিউডেনাল এরকম ক্ষত হয়ে যেতে পারে। সো এখন এটা হচ্ছে এন্ডোস্কোপিক, আপার এন্ডোস্কোপি। আমাদের একটা ধরনের ক্যানেল বা নলের মতো দেওয়া হয়, মুখ দিয়ে দেওয়া হয়, ক্যামেরা সেট করা থাকে সেখান দিয়ে। এটা তো বাইরে থেকে বোঝার কোনো ওয়ে নাই যে ভিতরে আসলে ক্ষত হয়েছে কিনা কিংবা গ্যাস্ট্রাইটিস হয়েছে কিনা। গ্যাস্ট্রাইটিসের জন্য কিন্তু এন্ডোস্কোপি করা হয়, যদি সেটা এক্সেস পরিমাণ হয়, অত্যাধিক পরিমাণ হয়, অনেক বছর ধরে হয়, তাহলে সেখানে কিন্তু এন্ডোস্কোপি করা হয়। এটা হচ্ছে গ্যাস্ট্রিক। আগে যে সাইডটা দেখে আসছি সেটা লেয়ারে বোঝানো হচ্ছে ক্ষত, আর এটা হচ্ছে জিডো নামে দেখানো হচ্ছে। দেখেন দি স্মল পার্ট অফ কি বলে এটা কি ইলিয়াম, জিডো নামের যে পার্ট, যেটা অর্থাৎ পাইলোরাসের পরবর্তী অংশ, যেটা ছবিটার দিকে আবার যায়, এই যে এই অংশটা দেখেন, এই অংশটাই কিন্তু ছবি কিন্তু ডিউডেনালের যে বিষয়টা, ডিউডেনাম, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম, তারপরে হচ্ছে কি বলে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কোলন, সিকাম, ওই সব থাকে একটা। তাহলে এটা হচ্ছে আপাতত বোঝার জন্য, কিন্তু আমাদের কাছে তো প্রথম আসলেই এন্ডোস্কোপি দিতে পারি না। আমাদের জন্য সেই জন্য সুবিধা হবে যে সিমটম দেখে বুঝে নেওয়া। তাহলে সিমটম দেখে প্রথম যেটা বোঝা যেতে পারে সেটা হচ্ছে যে এই গ্যাস্ট্রিক আলসারটা সেটা খাবারের ধরেন 1-2 ঘন্টা পরে হয়, পেইন 1-2 আওয়ার্স পার মিল। আর ডিউডেনাল আলসারটা 2 থেকে 4 ঘন্টা পরে হয়। সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুড অ্যাগ্রাভেটস পেইন, অর্থাৎ কোনো কিছু খেলেই তার এই সমস্যাটা, তার হার্ট বার্নিং বলেন, তার জ্বালা পোড়া বলেন, পেইন বলেন, বেড়ে যায়। আর এটা হচ্ছে খালি পেটে থাকতে তার ভালো লাগে। এটা হচ্ছে খুবই কমন একটা ফিচার, সহজে কিন্তু বুঝতে পারবেন। অনেক 1-2 ঘন্টা এটা দিয়ে ভালো বোঝা যাবে না, কিন্তু ফুড দিয়ে আপনি বুঝতে পারবেন যে সেই এই জন্য সে খাবারের পরেই একটা রেনিডিন বা ওমিপ্লাজন গ্রুপের একটা ওষুধ খেয়ে নেয়। এটা একটা কমন আমাদের দেশে একটা মানে কিছু থেকে কিছু হইলেই, বুকে ব্যথা হোক কিংবা পেটে কিছু হোক, একটা গ্যাস্ট্রাইটিস ওই গ্যাস্ট্রাইটিসের ওষুধ, একটা রেনিডিন, সেক্লোলোসেকটিল আর এইগুলো যেসব হাবিজাবি আছে, একটা খেয়ে নাও। দিস ইজ এ কমন ট্রেট। এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে, কারণ আমি যখন সেই জিনিসটা খাচ্ছি ওমিপ্রাজল গ্রুপের, সেটা কি এক ধরনের অ্যালকালি। অ্যালকালি কি করে, আমাদের অ্যাসিড গুলোকে নিউট্রাল করে দেয়। এখন আমাদের অ্যাসিডের পিএইচ থাকা দরকার 3। এখন যদি এর কম যদি পিএইচ থাকে স্টোমাকের মধ্যে, তাহলে খাবার হজম হবে না। আর খাবার যখন হজম হবে না, ইনডাইজেশন হবে,
তখন তার সাথে সাথে কনস্টিপেশন সমস্যা দেখা দিবে, সাথে সাথে কনস্টিপেশনটা যখন সিভিয়ার হবে এখান থেকে ব্লিডিং হতে পারে। এই যে দেখেন পরবর্তী দেখেন যে যেটা হতে পারে যে গ্যাস্ট্রিক আলসারে যে ট্রিটমেন্ট যদি না হয় হ্যামোরেজ হইতে পারে, যেটা বলা যায় হ্যামাটিমেসিস। হ্যাঁ, অর্থাৎ ধরেন গ্যাস্ট্রিক যদি অত্যাধিক পরিমাণ বেশি হয় তাহলে সে যখন ভমিটিং করবে ভূমির সাথে এরকম ভাবে রক্ত পড়বে। আর এখানে বলা আছে যে মেলানার কথা আছে। হ্যাঁ, মেলানা বলতে বোঝানো হচ্ছে যে ডার্ক অথবা কালো এরকম স্টোলের কালারটা হবে, মানে ব্লিডিংটা হবে স্টোলের সাথে যে ব্লিডিং হ্যামোরয়েজ বা ব্লিডিংটা হবে সেটা হচ্ছে এই কালো টাইপের হবে, এটাকে মেলানা বলছি। তাহলে একই সাথে আমাদের এই গ্যাস্ট্রাইক এবং এই ডিউডেনাল আলসার বা এই টাইপের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ নিয়ে আসলে আপনার কনসার্ন থাকবে প্রথম কিসে, একদম উপর থেকে শুরু করতে হবে যে আপনার মুখে স্বাদ পান কিনা। কারণ সে যখন কোনো টেস্টই পায় না তার মানে ওখান থেকে সেলিভারি গ্ল্যান্ড থেকে সেলিভারি অ্যামাইলেস নিশ্চিত হয় না। সেখান থেকে আমাদের ডাইজেশন কিছু কিছু মাউথ থেকেই শুরু হয়। ফ্যাট কিংবা ধরেন প্রোটিন তো শুরু হয় স্টোমাক থেকে, পেপটিক পেপসিন যে এনজাইম আছে সেটার কারণে হয়। ওখান থেকে আমাদের শুরু করতে হবে টেস্ট হয় কিনা, বুকে জ্বালা পোড়া আছে কিনা, স্পেশালি বুক বলতে বোঝানো উচিত ইসোফেগাস। তারপরে আপনি ইন্টেস্টাইনে স্টোমাকের দিকে নিচে নামলেন, তারপরে জিজ্ঞেস করলেন যে স্টোলের কথা জিজ্ঞেস করলেন। এইভাবে আপনাকে প্রাথমিকভাবে ক্লিনিক্যালি এইভাবে দেখতে হবে, কারণ প্রথমেই আপনি এন্ডোস্কোপি সাজেশন করতে পারবেন না, আর করলেও হয়তো পেশেন্ট ওরকম পাত্তা দিবেন না আমাদেরকে প্রথম অর্থে। বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। তারপরে হচ্ছে দেখেন ইনডাইজেশন, এটাই হচ্ছে লাস্ট টপিকস। ইনডাইজেশন মানে বদহজম বোঝায়, কিংবা আরেকভাবে বলা যেতে পারে ডিসপেপসিয়া, একই কথা। বদহজম কখন হয়, যখন অত্যাধিক পরিমাণ খাবার ওভারলোড খাচ্ছি। স্পেশালি বর্তমান ইনডাইজেশন অন্যতম কারণ যেটা হচ্ছে যে মানুষ এখন রাতের বেলায় জেগে থাকে, রাত জাগে, রাতের বেলায় দেখেন কমিউনিটি সেন্টার গুলো, বিয়ে বলেন, জন্মদিন বলেন, পার্টি বলেন, সবগুলো এখন রাতে। এখন রাতের বেলায় আমাদের স্টোমাক গুলো এমনিতেই ওয়েক থাকে, কারণ সারাদিন বেচারা কাজ করে। রাতের বেলা সেও একটু চায় সে একটু এসি রুমে যেয়ে ঘুমাইতে। এখন তাকে যদি সেখানে যদি এরকম ভাবে পানজেন্ট যে খাবার গুলো আছে, ঝাঁঝালো খাবার যেগুলো আছে, গ্রেভি বা রিচ ফুড যেগুলো আছে তাকে যদি দেওয়া হয়, তাহলে তো তার ব্লোটিং হবে, স্টোমাক সেটা ফুলে যাবেই স্বাভাবিক, হার্ট বার্ন হবে, হার্টে এখানে চিনচিন পেন করবে, ব্যথা করবে। তারপরে হচ্ছে পেইন হবে, ক্র্যাম্পিং পেইন হবে, অ্যাবডোমিনাল পেইন, এবং অত্যাধিক যদি বেশি হয় বমিও হতে পারে। একই সাথে পেট গড়গড় শব্দ হতে পারে, হ্যাঁ, গ্রাউলিং যেটাকে বলি। তাহলে ইনডাইজেশন থেকে বাঁচার উপায় হচ্ছে প্রথমে ডায়েটের দিকে আমাদের এখানে ফোকাসিং করতে হবে। তারপরেও যদি কারেকশন না হয়, তারপর আমাদের মানে সিমটমের চিকিৎসার ক্ষেত্রে আসতে হবে। রাতের বেলা সে খায়, রাতের বেলা অনিয়ম করে খায়, সময় মতো খায় না, ভাজা পোড়া খায়, বাইরের হোটেলে খাবার খায়, অত্যাধিক তেল মশলা দিয়ে খায়, তাকে আপনি নাক্সদম দিয়ে, অ্যানাকার্ডিয়াম দিয়ে, ম্যাগনেসিয়াম দিয়ে ভালো করতে পারবেন? ইম্পসিবল। এই জন্য আমাদের ডাক্তারের সাথে সাথে ডায়েট এন্ড রেজিমেন্ট এলিমেন্ট দেখেন শব্দটা কিন্তু উল্লেখ করে গেছেন যে পথ্য যেটা বলে সেগুলোর দিকে ফোকাসিং করতে হবে। সম্ভবত সূত্র নাম্বার 160 কিংবা 161 সেখানে ম্যানেজমেন্ট দেয়া আছে অ্যাকুট ডিজিজ কিংবা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্টের সময় কি কি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে ওষুধ ছাড়া কিভাবে ম্যানেজ করা যেতে পারে বা ওষুধের সাথে যেগুলো হতে পারে। এখানে ইনডাইজেশনের কিছু কজ দেখেন, ডেভিডসনের 779 পৃষ্ঠা থেকে আমি এটা নিয়েছি। আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, পেপটিক আলসার, অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, গলস্টোন, ইসোফেজিয়াল স্পাজম, আলসার, ইরিটেবল বাউল সিনড্রোম, এগুলো সবগুলোই আলাদা আলাদা ডিজিজ বোঝানো হচ্ছে, যে এগুলো নিয়ে আলাদা আলাদা আমরা কথা বলবো প্রত্যেকটা টপিকস নিয়ে, কারণ এগুলো আমাদের কাছে খুবই কমন একটা ফিচার। এগুলো পরবর্তী টার্ম ডিসপেপসিয়ার জন্য, এগুলো তো ধরেন পেপটিক আলসার কিংবা গলস্টোন তো প্রথমেই হবে না, এটা হয়তো একটা দীর্ঘ সময় পরে হবে। কিন্তু প্রাথমিক বা প্যানক্রিয়াটিস ডিজিজ, হ্যাঁ, বা ক্যান্সারের কথা বলছে, হ্যাঁ, কলোনিক কার্সিনোমা, রেনাল ফেইলিওর, এগুলো তো সবাই বুঝতেই পারছেন, এর অর্থ করা দরকার হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল মানে এটা এক গুচ্ছ ডিজিজ বোঝায়। সিনড্রোম যখন আসবে তখন বোঝা যাচ্ছে যেখানে অনেকগুলো বিষয় আছে, একই সাথে ধরেন কনস্টিপেশন থাকতে পারে, ব্লিডিং থাকতে পারে, বার্নিং থাকতে পারে, এই বিষয়গুলোতে ডিসকমফোর্ট থাকতে পারে। ইনডাইজেশন সবগুলোকে মিলিয়ে কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এটা কিন্তু আমরা বলছি। তাহলে কিংবা ইনডাইজেশনের অনেকগুলো কারণ, এখানে সিস্টেমিক বা ডিজিজের কারণ বলছে। এটা তো হচ্ছে বড় বা ব্যাপক টার্ম। এই ডিজিজ গুলো একটা সাথে আর একটা মানে এক ধরনের সম্পর্কিত। অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, তারপরে হচ্ছে ধরেন হার্টবার্ন, পেপটিক আলসার, ডিসপেপসিয়া, মানে কাছাকাছি অর্গান, কাছাকাছি জিনিস, কিন্তু
এটাকে আরো নিখুঁত ভাবে বোঝার জন্য আমাদের এভাবে স্পেসিফিক শিখতে হবে। না হলে সবগুলো যদি আমরা এক বাক্যে বা একটা কিছু দিয়ে শিখে নিই তাহলে আমরা এভাবে ডায়াগনোসিসটা ঠিক মতো হবে না। আর রেপার্টরি ওইভাবে আমরা করতে পারবো না, এইভাবে আলাদাভাবে যদি না শিখি। তাহলে আপাতত আমার মনে হয় যে এই পরিমাণ জানলেই হয়ে গেল। যদি বুঝিয়ে রাখি তাহলে স্লাইড গুলো আমি আবার একটু, কি হইলো আমার কম্পিউটারে, আচ্ছা আমার হচ্ছে এখানে শেষ, মানে এই স্লাইডের শেষ, এখানে কাজ শেষ। আমি আবার একটু জাস্ট এক মানে খুবই দ্রুত একটু রিভিউ করছি যেহেতু তিনটা হয়ে গেল। এসিডিটি নিয়ে কথা বলছিলাম প্রথমত স্টোমাক চ্যাপ্টারের মধ্যে সিনথেসিস রেপার্টরিতে। এসিডিটি এসিডিটি বলতে বোঝানো হচ্ছে যে আমাদের অত্যাধিক পরিমাণ যখন অ্যাসিড রিফ্লাক্স হয় অর্থাৎ উপরের দিকে উঠে যায় ইসোফেগাসের, তখন আমাদের এক ধরনের জ্বালা পোড়া হয়, এটাকে বলে হার্টবার্ন। এটাকে বলে এই জন্যই বলে এসিডিটি। স্পেশালি ডায়েট থেকে এবং বিভিন্ন মেডিসিন থেকে এই এসিডিটিটা আমাদের হয়। নেক্সট কথা বললাম গ্যাস্ট্রাইটিস। এটা হচ্ছে এক ধরনের প্রদাহের মতো তৈরি হয়, বিভিন্ন লাইনিং, স্টোমাকে যে লাইনিং গুলো আছে, লেয়ার গুলো আছে বা মাসেল গুলো আছে, সেগুলোর মধ্যে প্রদাহ হয়ে গেলে সাধারণত ছোট ছোট হয়, প্রাথমিকভাবে শুরু হয়, সেটাকে আমরা বলি গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস হওয়ার ফলে যেটা হয় যে খাওয়ার পরে কিংবা খাওয়ার শেষে, বা গ্যাস্ট্রাইটিস যখন হবে তখন খাওয়ার পরেও হতে পারে, খাওয়ার সময়ও হতে পারে, এই ধরনের জ্বালা হবে, পেন হবে, পেটটা গরম হয়ে গেছে এরকম মনে হবে। অর্থাৎ আপনারা ধরেন যে কোথাও যদি আমাদের শরীরে কেটে যায় বা আঘাত পাই, তো সেই জায়গাগুলোতে টাচ লাগলে কিংবা যদি পানি লাগে তাহলে যেরকমটা হয় ঠিক ভিতরে আরো বেশি হয়, কারণ ভিতরে জিনিসগুলো খুবই সেন্সিটিভ হয়, বিভিন্ন নার্ভ গুলো এখানে সংযুক্ত থাকে। দিস ইজ গ্যাস্ট্রাইটিস গেল। এখানে অনেকগুলো কজ এর কথা বললাম, বেশিরভাগই ওষুধের নাম লেখা এবং কিছু কিছু ব্যাকটেরিয়ার নামও লেখা। হেলিকোব্যাক্টের পাইলোরি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কথা লেখা আছে। তারপরে আলসারের কথা বললাম। আলসার হচ্ছে কমন টার্ম, আর আলসার হচ্ছে কমন টার্ম বলতে পেপটিক আলসার হচ্ছে কমন টার্ম, কারণ আলসার যে কোনো জায়গায় হইতে পারে, মুখে হইতে পারে, সেটাকে বলে মাউথ অ্যাপথাস বা ওরাল ক্যান্সার, বিভিন্ন জায়গায় হতে পারে। এই জন্য আমরা পেপটিক আলসারটা যদি বলি তাহলে আমাদের বুঝে আসবে যে জিনিসটি স্টোমাকের সাথে সম্পর্কিত এবং ডিউডেনামের সাথে সম্পর্কিত। এখন সেই জন্য স্পেসিফিক করতে গেলে স্টোমাকটাকে প্রথমে ভাবতে হবে, তারপর ডিউডেনামটাকে ভাবতে হবে। দুইটা ডিফারেন্ট করা যাবে। ক্লাসিফিকেশনটা বলেই ফেললাম। তারপরে স্লাইডে এখানে ছবি দেখানো হচ্ছে, তারপর এখান থেকে দুইটা পিকচার আলাদা আলাদা হবে, এন্ডোস্কোপিক পিকচার, আপার এন্ডোস্কোপিক। এখানে এটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, এটা হচ্ছে ইডিনাল আলসারের ছবি। তারপর এখানে পার্থক্য দেয়া আছে, পার্থক্যের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে খাবারের পরে হচ্ছে ব্যথাটা হয়, আর খাবার না খেলে খালি পেটে হচ্ছে তার ব্যথাটা ভালো থাকে, এই জন্য সে খেতে চায় না, বললে খেলেই প্রবলেম হবে। ভমিটিং, ভমিটিং নট কমন, এগুলো খুব বেশি একটা মানে আহ, মানে সামনে পাওয়া যায় না, তো চেম্বারে এগুলো দেখি না, এই জন্য আমি এগুলো বলতেছি না, আমি একটু বাস্তব কথাই বলতেছি বেশি। ইনডাইজেশনের কথা বললাম, বদহজম হয়, এই ধরনের সিমটম গুলো হয়। কি বলে ব্লোটিং, হার্টবার্ন, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, গ্রাউলিং এ ধরনের হয়। এখানে কজেশনের কথা আছে। আমরা এখন রেপার্টরি অংশে চলে যাই, যেটা আমাদের মূল পড়াটা। এটা একটু বেসিক ধারণা, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা বোধ হয় যে এখন কিছুটা ডাউন, মানে প্রাইমারি যে একটা মানে এতদিন যে বিষয়টাকে জানতেন সবগুলি হয়তো জানতেন, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে হয়তো একটু চিনতেন, আমার কাছে যেটা মনে হয়। এখন আমরা এটা এখন আমরা রেপার্টরি থেকে শুরু করছি। আপনারা একটু আমাকে একটু বলেন যে আমার কথা আবার শোনা যাচ্ছে কিনা, কি হচ্ছে এখানে। হ্যাঁ ভাইয়া শোনা যায়। আর স্টোমাক চ্যাপ্টার আপনারা আপনাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, যদি এটা সফটওয়্যার না থাকে ওখান থেকে বের করতে পারেন, সব আছে ওখানে। আচ্ছা, তাহলে প্রথমে যেটা আসছিল এসিডিটি। এসিডিটি লেখার পরে চলে আসছে, খুব বেশি এখানে রুব্রিক নেই। এসিডিটি আগে জেনারেল ওষুধগুলো সম্বন্ধে জানি, এগুলো তো সবাই জানি। ধরেন এই আমরা এতদিন চায়না, লাইকোপোডিয়াম, নাক্সিয়াম, ফসফরাস, পালসিট্রাল, সালফার, এই কয়েকটা ওষুধ দিয়েই মোটামুটি ধরেন ডিপ্লোমা সমাজ চলে যায় চিকিৎসা, আর ভিতরের দিকে তাকায় না, এগুলোই কম বিশেষ সিমটম দেখে। প্রবলেম করতেছে মনে হয়। প্রবলেম করছে। হ্যালো, না ঠিক আছে এখন তো। ঠিক আছে। হ্যাঁ প্রবলেম করলে বলবেন, আর একটু বুঝতেছি না আজকে কেন এরকম হবে। আমাদের এখানে তো নেট তো ভালো থাকারই কথা। আচ্ছা, তাহলে হচ্ছে স্টোমাকের ক্ষেত্রে, অ্যাসিডিটির ক্ষেত্রে এগুলো হচ্ছে কমন মেডিসিন। আমরা আগে হচ্ছে রুব্রিক গুলো দেখি। এটা হচ্ছে চ্যাপ্টার, এটা হচ্ছে রুব্রিক, সাব সাব রুব্রিক। অ্যাসিডিটিটা যদি অ্যাপেটাইট রেভেনাস, যদি রাক্ষসে ক্ষুধার জন্য হয়,
অত্যাধিক ক্ষুধা, সেই জন্য অ্যাসিডিটি হয়ে যায়, খাবার না খেতে পেরে তার স্যালাইভেশন হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যায়, এরকম ক্ষুধা যদি হয়, রেভেনাস রাক্ষসী ক্ষুধার মতো যদি হয়, তাহলে ওষুধ হচ্ছে গ্রাফাইটিস। দেখেন, আমার মনে হয় না গ্রাফাইটিস আপনারা এইভাবে চিন্তা করছেন, সারা জীবন চিন্তা করছেন গ্রাফাইটিস এর পেশেন্ট হচ্ছে মোটা থাকে, কালো থাকে, স্কিনের মধ্যে স্কিন ডিজিজ থাকে, কনস্টিপেশন থাকে, এইভাবে তো চিন্তা করছেন। এই অ্যাসিডিটির জন্য বোধহয় চিন্তা করছেন, আমার মনে হয় না। তারপর হচ্ছে ডায়রিয়া যদি হয়, এটা দেখেন না, ক্রস রেফারেন্স দেখেছে, সি রেকটাম ডায়রিয়া কম্বাইন্ড বাই স্টোমাক। আমরা দেখি, সেখানে আছে জিঙ্কাম মেটালিকাম। তার মানে অ্যাসিডিটির জন্য যদি ডায়রিয়া হয়, তাহলে কি ওষুধ দিবেন? জিঙ্কাম মেটালিকাম। আমাকে আবার ব্যাক করতে হচ্ছে স্টোমাকে, অ্যাসিডিটি, ফেইন্ট ফিলিং ইন স্টোমাক, সে এক ধরনের শূন্যতা ফিল করে, এমটিনেস অ্যাকম্পাইন্ড বাই অ্যাসিডিটি। আবার কসেপ দেখাচ্ছে ইলাপস, ইলাপসকর, একটা মাত্র ঔষধ, হ্যাঁ, ইলাপসকর, সাপ থেকে বানায়, দেখেন সাপ, স্নেক। সো কি বলে, এখান থেকে আসছিলাম যে খালি খালি এরকম ফিল হলে তাহলে ওখানে ওষুধ হচ্ছে। তারপর যে হেড পেন ইন, এই যে দেখেন একই সাথে মানে এটাকে হচ্ছে কনকমিটেন্ট সিমটম বলি, দেখেন, যেটা ডিজিজের সাথে সরাসরি সম্পর্কিত না। কোথায় অ্যাসিডিটি, কোথায় মাথা ব্যথা। দেখেন এখানে হেড পেন, এর জন্য আলাদা চ্যাপ্টার দেওয়া আছে, ক্রস রেফারেন্স। আপনারা অ্যাপস দিয়ে যখন অন করবেন, এখানে এরকম একটা লাল তীর চিহ্ন দেওয়া থাকবে, আবার এরকম লেখাই থাকবে, তখন ওটাকে প্রেস করলে এখানে আবার চলে যাবে। বেশিরভাগই বোঝেন, নতুন যারা একটু এসে তাদের একটু অসুবিধা হতে পারে। প্লাটিনাম মেটালিকাম এবং রোবিনিয়া, দুইটা ওষুধ। আমাকে বারে বারে আবার ব্যাক করতে হচ্ছে, এটা একটু প্রবলেম, হোক তাতে সমস্যা নেই, আমরা সবগুলো দেখি ইনডাইজেশন। তার পরবর্তী দেখেন আবারও সেই ক্রস রেফারেন্স সবগুলোই দেখাচ্ছে। ইকুইজিটাম হাইমেল, এটা হচ্ছে পপুলাস, এটা আমি ওষুধটা জানি না, পপুলাস সম্বন্ধে, ইকুইজিটাম হাইমেল সম্বন্ধে জানি। তাহলে যদি অ্যাকম্পাইন্ড বাই অ্যাসিডিটি অফ স্টোমাকের জন্য হয়, অর্থাৎ ইনডাইজেশনটা যদি খুবই অত্যাধিক পরিমাণে অ্যাসিডিটির জন্য যদি হয়, তাহলে ইকুইজিটাম হাইমেল, এবং দুইটার কথা বলা আছে। এখন এইভাবে তো একটা একটা করে তো আসলে রোগবিজ্ঞ ওষুধ দেওয়া যায় না। এখন তার সমস্ত সমস্যা, ধরেন অ্যাসিডিটি কোথায় গেল, এখন 3-4টা সিমটম যখন একসাথে করবো, তখন একটা সামারি করব। যেমন ধরেন পরবর্তী রূপটি দেখায়, যেমন চিলড্রেন, বাচ্চা, ইনফ্যান্ট, 1 বছর বয়স পর্যন্ত তাদেরকে ইনফ্যান্ট বলি, তাদের ধরেন অ্যাসিডিটি হয়। তাহলে আমরা একটা রুব্রিক্স এখান থেকে নিলাম, অ্যাড করলাম, ক্যামোমিলা, রিউম্যাক্স, বেলাডোনা, ক্যালকিয়া কার্বনিকাম, সালফোরিকাম, এটা ওষুধ দেওয়া আছে। তারপর ধরেন ইটিং আফটার অ্যাগ্রাভেশন, খাওয়ার পরে তার সমস্যাগুলো বেড়ে যায়, সেবাইনা, একটা মাত্র ওষুধ, সেভ করলাম। তারপর ধরেন ভিনেগার লাইক, তার যে অ্যাসিডিটিটা হয়, ভিনেগার টক এরকম হয়, আইরিস ভার্ট ওষুধ। তো এরকম ভাবে যখন আমরা তার সমস্যাগুলো নিতে থাকবো, 8-10টা সমস্যা নিব, যদি অন্যান্য সমস্যা থাকে সেগুলো নিব, আর না থাকলে এটাই নিব, তখন এইভাবে আমরা তখন ম্যাচিং করব। এখানে আরো সিমটম দিলে তখন আলো ক্যালকুলেশনটা ভালো হবে, এটা পরবর্তী সময় আমরা দেখাই। আচ্ছা, তাহলে অ্যাসিডিটি থেকে আমাদের এই রুব্রিক গুলো, এই কয়েকটা রুব্রিক্সে আছে। সাধারণ ওষুধ হচ্ছে এগুলো: ইগল, মারফুলিয়া, এন্টিমটার, কার্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিক, ক্যালকিয়া কার্বনিকাম, চায়না, কারোভেস, ফেরাম্বেট, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, ফসফরাস, নাক্সগম, পাসিটিলা, সালফার, নেট্টামিন, নেট্টাম্পাস, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, স্যালিসিয়াস, স্টিমুলাম, সালফিউরিক অ্যাসিড। তো এই ওষুধগুলো অ্যাসিডিটি ক্ষেত্রে প্রধান প্রধান ওষুধ। একই সাথে যদি সাবরুবিক থাকে, এখন ধরেন কিছুই পেলেন না, ভিতরে জিনিসগুলো পাওয়া গেল না, তাহলে শুধুমাত্র অ্যাসিডিটি বা হার্টবার্ন নিয়ে আসছে। হার্টবার্নটার জন্য যদিও আলাদা একটা রুবিক্স আছে, যদি অ্যাসিডিটি থাকে তাহলে আপনারা এইটা রুবিক্সটা সাধারণটাই নিতে পারলেন। দেখেন এখন যদি নেই, তাহলে দেখেন এখানে কিন্তু একটা সামারি দেখাচ্ছে, সালফার এখান থেকে 4টা সিমটমের ভিতরে 2টা সিমটম কভার করতে পারছে, এবং হচ্ছে মার্ক হচ্ছে 4, তারপরে মার্ক হচ্ছে 3। এইভাবে হচ্ছে যখন আমরা মার্ক দেখবো যে কতগুলো সিমটম নিতে পারছে ওই মেডিসিনটা, এবং কত নাম্বার মানে পেয়ে পাশ করছে, উত্তীর্ণ হয়েছে, সেগুলোর উপর বেসিস করব। তারপরে একই সাথে শুধু এটা দিকে তাকালেই হবে না, একই সাথে সেই মেডিসিনের তার মানসিক সিমটম গুলো, তার শরীরে কিংবা শারীরিক যে কনস্টিটিউশন আছে কিনা। আমি একটা কেস পরে দেখাই, আগে রুব্রিক গুলো শেষ করি। তাহলে অ্যাসিডিটি আমাদের শেষ হইলো, তারপরে আসছে যে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস, এখানে গ্যাস্ট্রাইটিস লিখলেই চলে আসছে, যেহেতু এটা ইনফ্লামেশন, সেই জন্য ইনফ্লামেশনের চ্যাপ্টারে আমাকে ক্রস রেফারেন্স দেখাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে ওষুধগুলো: এন্টিমটার, আর্সেনিক, বেলাডোনা, ব্রায়োনিয়া, ইউফ্রেশিয়া, হায়োসিয়ামাস, লাইকোপোডিয়াম, ফসফরাস, নাক্সবম, ভেট্রামেলবাম।
দিস ইজ এ ফার্স্ট গ্রেড মেডিসিন। এখন এই গ্রেড গুলো কেন হয় এটা বোধহয় জানেনই আপনারা, তাও একটু বলি যদি একদম বোধহয় নতুন আসছেন, যে আমাদের মেডিসিন যখন আপনারা পড়তে যাবেন তখন দেখবেন যে কোন মেডিসিনের মধ্যে স্ট্রংলি লেখা এই সিমটমটা বেশি কভার করে, তো সেগুলোকে এই জন্য লাল কালি দিয়ে বোল্ড করা আছে। যেগুলো একটু কম কথা লেখা আছে সেগুলো একটু, এটাকে কি কালার বলে, ব্লু কালার, নীল কালার। আর যেগুলো আর তার চেয়ে কম সেগুলো হচ্ছে এই কি বলে যে ব্ল্যাক কালার দিয়ে লেখা। অর্থাৎ এটাকে গ্রেডিং করা হচ্ছে সিমটম কিরকম কভার করতে পারছে। ধরেন মাথা ব্যথার কথা ভাবেন, বেলাডোনা আপনারা সবাই পড়ে, সহজ মেডিসিনের কথা বলি বুঝে আসবে। বেলাডোনা, গ্লুনিনাম, নেট্রামিলিটিকাম এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর ওষুধ। এখন প্লাম্বাম মেটালিকাম কিংবা হচ্ছে ধরেন সেনিকিউলা, এগুলো দেখবেন মাথা ব্যথার ক্ষেত্রে থার্ড গ্রেড ওষুধ। কারণ এগুলোর মধ্যে মাথা ব্যথা থাকতে পারে কিন্তু সিমটমটা কম, সেই জন্য এটাকে থার্ড গ্রেড বলছে। আরেকটা সুপার গ্রেড আছে। সুপার গ্রেড বলতে এটার মধ্যে অত্যাধিক, যেমন আমি একটা জিনিস দেখাই, এক্সট্রিমিটিস হুইটলো, WSIT হুইটলো বা ফেলন, দেখেন এখানে সাইলিশিয়ার নিচে একটা লাল দাগ দেয়া, এই জন্য এটাকে হচ্ছে সুপার গ্রেড বলি। অর্থাৎ কারো যদি ফেলন হয়, হুইটলো হয় বা নকুনি হয়, সেক্ষেত্রে সাইলিশিয়াটাকে বলছি যে বেশি বিবেচনা করতে। এটাই যে দিব সেটা না, যদি অন্যান্য বিষয়গুলো সিমটম মিলে সেগুলো দিব, কিন্তু বলছে যে চিন্তা ভাবনা করার সময় যেন আমি সাইলিশিয়াটাকে বেশি প্রাধান্য দিই, এই জন্য এটাকে সুপার গ্রেড বলা হয়। সাধারণত বোরিক রেপার্টরি, ক্যান্ট রেপার্টরি, সিনথেসিস রেপার্টরি, মার্ফি রেপার্টরিতে এই ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এবং কিছু কিছু ক্ষেত্রে সুপার গ্রেড দেওয়া আছে। আর কমপ্লিট রেপার্টরি যেটা আছে সেগুলোর মধ্যে ফোর্থ গ্রেড পর্যন্ত দেওয়া আছে। সেখানে গ্রেডিং সিস্টেমটা আর একটু আপডেট। ওকে, তাহলে স্টোমাক থেকে গ্যাস্ট্রাইটিস বা ইনফ্লামেশন যেটা করছিলাম, ইনফ্লামেশন এখানে ভিতরের রুব্রিক্স গুলো, সাবরুব্রিক গুলো দেখি। অ্যাকম্পাইন্ড বাই বার্নিং পেইন, হিককক, হেচকি, নৌশিয়া, টাং, টাঙের ভিতর আছে মুকাস, অন টাং কালেকশন অফ হোয়াইট মিউকাস। ওষুধ হচ্ছে কোকুলাস ইন্ডিকাস। অনেকগুলো কথা চলে আসছে যে হোয়াইট মিউকাস জিহ্বা থেকে বের হয় বা মুখ থেকে বের হয় বা অনেকগুলো জমা হয় সেখানে, এবং তার ফলে ইনফ্লামেশন বা গ্যাস্ট্রিকের সমস্যা, ফলে সেখানে ওষুধ হচ্ছে কোকুলাস ইন্ডিকাস। এটার সাথে সাথে ভমিটিং থাকতে পারে, ভার্টিগো থাকতে পারে, অ্যাসোসিয়েটেড সিম্পটম গুলো থাকবে। যেহেতু সিঙ্গেল রুব্রিক সেই জন্য এত কিছু নাই। তারপরে ধরেন অ্যাকুইটের ক্ষেত্রে ইনফ্লামেশনটা যদি অ্যাকুইট হয় তাহলে অ্যান্টিমটার্ক, আর্সেনিক, কেলিবাইক্রোম, অক্সালিক অ্যাসিড, এটা কি বলি, হাইড্রাস্টিস কানাডেন্সিস, ইপিকা, গ্রেট্রামেলবাম, এই ওষুধগুলো হচ্ছে অ্যাকুইট পর্যায়ে, মাত্র শুরু হয়েছে। এখন বুঝবেন কিভাবে মাত্র শুরু হয়েছে কিনা? কম কম হয়, মাঝে মধ্যে হয়, সপ্তাহে 1-2 দিন এরকম পেইন হয়, তখন আপনাদের বুঝতে হবে যে এটা হচ্ছে যে অ্যাকুইট অবস্থায় আছে। তারপরে দেখেন অ্যালকোহল, পরবর্তী রুব্রিক হচ্ছে দেখেন অ্যালকোহল খেয়ে যদি হয় তাহলে হচ্ছে ওষুধ হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম এবং ম্যাডোরিনাম। তার পরবর্তী যদি ক্রনিক হয়, আগে পড়ে আসছে অ্যাকুইট, এখন যদি ক্রনিক হয় তাহলে হচ্ছে অ্যালোসকোটিনা। তারপরে পরে একটা হচ্ছে যে অ্যাট্রোপিনাম, বিসমাথ, লাইকোপোডিয়াম, এটা হচ্ছে পারহেক্সিলিনাম, মেলেন্টাম। এগুলো হচ্ছে ক্রনিক যদি হয় ইনফ্লামেশন বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম, সেই ওষুধ। তারপর হচ্ছে যে কোল্ড, এনিথিং কোল্ড অ্যাগ্রাভেশন ওভার হিটেড হয়, ওষুধ হচ্ছে অ্যাকোনার ব্রাইনিয়া কেলিকাল। ওভার হিটেড হয় এনিথিং, আবার একটু অর্থটা দেখেন যে এনিথিং কোল্ড ফ্রম অ্যাগ্রাভেশন, যে কোনো ঠান্ডা থেকেই হয়। ওভার হিটেড হয়, ঠান্ডা খাবার যখন অতিরিক্ত গরম করা হয় তখনই এই সমস্যাগুলো হয়। ধরেন ফ্রিজ থেকে বের করার পরে এটা যখন ওভেনে দেওয়া হলো বা চুলায় দেওয়া হলো, সেই খাবার থেকে যদি এরকম প্রবলেম অ্যারাইজ করে তাহলে অ্যাকোনার ব্রাইনিয়া এবং কেলিকার এই ওষুধের কথা বলা আছে আর কি। দেন তারপর হচ্ছে কোল্ডের কথা গেল, কোল্ড আফটার টেকিং ইন, ঠান্ডা কিছু খাওয়ার পরে ব্রাইনিয়া, বেলাডোনা, কোলোসিন্থ। তারপরে হচ্ছে ড্রাঙ্কারসিন, মদ্যপায়ী যারা তাদের জন্য ওষুধের নাম হচ্ছে এনিসাম স্টেলেটাম, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিক, বিসমাথ, ক্রোটেলাস হরিদাস, কুপ্রাম মেটালিকাম, এটা হচ্ছে গাউল থেরিয়া, তারপর ল্যাকেসিস, নাক্সবম, ফসফরাস, এগুলো ড্রাঙ্কার্স। তারপরে হচ্ছে গাউটি, দেখেন এটা অদ্ভুত একটা জিনিস যে বাতের ব্যথাজনিত কারণে যদি ইনফ্লামেশন হয়, অর্থাৎ
ইউরিক অ্যাসিড যদি রক্তের মধ্যে বেড়ে যায়, সেটা যদি একটা কজেশন হয়, তখন ওষুধ হচ্ছে বেনজোইক অ্যাসিড বা অ্যাসিড বেনজোইক। তারপর হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, এটা মনে আছে পড়ে আসছিলাম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটার ফলে যদি হার্ট বার্ন হয়, দেখেন এই ব্যাকটেরিয়াটাকেই কালচার করে এটাকে বলা হচ্ছে কি বলা হয়, সার্কোডস, সার্কোডস নোসোস জাতীয় ওষুধ, হেলিকোব্যাক্টার পাইলোরি। ভাওয়েল নোসোট বলা হয় এগুলোকে, মানে কিছু কিছু ভাওয়েল নোসোট এইসবের ক্ষেত্রে ইউজ হয়। প্রোটিয়াস, ডিসেন্ট্রি, এই ধরনের কিছু আছে, সামনে সামনে নাম দেখবো আমরা। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি গেল। পাইলোরাসে যদি হয় ডিডেনাম, অর্থাৎ ছবিটা মনে আছে নিশ্চয়ই, যে একটা বাঁকানো নলের নলের মতো যেটা থাকে, ফার্স্ট পার্ট অফ ডিডেনাম। তাহলে ওষুধ হচ্ছে ওখানে যদি ইনফ্লামেশন হয় আয়োডিয়াম। এবং লাস্ট হচ্ছে যে টক্সিক হয়, ইনফ্লামেশনটা যদি টক্সিক বিষ মানে বিষজনিত কারণে হয়, বিষের প্রভাবে যদি হয়, তাহলে ওষুধ হচ্ছে হায়োসিয়ামাস। তাহলে এগুলি হচ্ছে ইনফ্লামেশন কিংবা গ্যাস্ট্রাইটিস নামে। গ্যাস্ট্রাইটিস রুব্রিক লিখলে, গ্যাস্ট্রাইটিস আমরা দেখাচ্ছি, যদি লেখেন তাহলে ওষুধ আসছে না, দেখাচ্ছে সি ইনফ্লামেশন। এইটা দেখে আপনারা এইভাবে ভিতর থেকে রেখে নেবেন। তাহলে এটা আমার শেষ। দেন আসছে আমাদের হচ্ছে পেপটিক আলসার। তাহলে পেপটিক আলসার শব্দটা এইভাবে আসবে না, সরাসরি আলসার লিখতে হবে, আলসার। আলসার লেখার পরে দেখেন এখানে অনেকগুলো ভিতরে টার্ম চলে আসে। তো এর ভিতরেই দেখেন ডিউডিনাম লেখা আছে, গ্যাস্ট্রোডিউডিনাম লেখা আছে, আর বাকিগুলো সবগুলি এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। এটা বুঝে নিতে হবে। আচ্ছা দেখেন, গ্যাস্ট্রিক আলসারের প্রধান ওষুধগুলো চেলোডিনিয়াম, হাইড্রাস্টিস, কেলিবাইক্রম, লাইকোপোডিয়াম, সুরিনাম, সিপিয়া, ফসফরাস। সবগুলি ওষুধই কিন্তু দেখেন একটা ওয়েটফুল ওষুধ, অর্থাৎ কনস্টিটিউশন এখানে দেখতে হবে, একই সাথে অন্যান্য বিষয়গুলো ভাবতে হবে আলসারের ক্ষেত্রে। সাবরুব্রিক গুলো এই যে যেগুলো ভিতরে আছে, আমি এখান থেকে পড়ে দিই, সময় বাঁচবে আমার। অ্যালকোহল, অ্যালুমিনা, অ্যালকোহলিন এর কারণে যদি হয়, ব্লিডিং যদি হয়, এন্টিমটা গ্রিফ ফর্ম, গ্রিফ মানে হচ্ছে শোক জনিত কারণে যদি হয়, নেট্রামিউরিস্টিফাইসেরিয়া। হ্যাঁ, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, আবার সেই হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন ব্যাকটেরিয়া কথায় আসছে। হ্যামোরেজ ফ্রম সাপ্রেশন, হ্যামোরেজ সাপ্রেশন বলতে বোঝানো হচ্ছে যে হ্যামোরেজের ট্রিটমেন্টটা ভালো মতো করা হয় নাই, এবং সেই জন্য সেটা কোনো ওষুধ খেয়ে আর্টিফিশিয়াল ভাবে সেটাকে চাপানো আছে কোনোভাবে, বা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সেটাকে কোনো রকম সাপ্রেশন করে দেওয়া হচ্ছে, ভালো মতো কিউর হয় না, যে কোনো সময় হতে পারে। সেই কারণে যদি আলসার যদি হয়, সেখানে আলসারটা কোথায় হবে? সাধারণত এই আলসারটা দেখা যাচ্ছে যে রেকটাম, ভেনাস, আউটার লেয়ার, সেখানে যদি হয় তাহলে ওষুধ হচ্ছে নাক্সবম। ম্যালিগন্যান্ট যদি হয়, হেলিকোব্যাক্টার পাইলোরি, হাইড্রাস্টিস, এবং এটা হচ্ছে ওষুধ অর্নিথোগ্যালাম। ম্যালিগনেন্সি কিংবা ক্যান্সার দেখেন ক্রস রেফারেন্স দেওয়া আছে। মেনসেস উইথ স্ক্যান্টির জন্য আর্সেনিকাম, নার্সিং হোমেন ইন ল্যাককেন। পেইনফুল আলসার যদি পেইনফুল হয়, আর্জেন্টিনাটিকাম। একই সাথে যদি বার্নিং থাকে, আর্সেনিক ম্যাজেরিনাম। ইনটলারেবল পেন, অসহ্য ব্যথা, ইউফ্রেশিয়া, এলিসায়ানিটাম। রেডিয়েটিং পেন, এক জায়গা থেকে আরেক দিকে ছড়ায়, রেডিয়েট করে, মুভমেন্ট করে, আর্জেন্টিনাটিকাম। পেইনলেস হলে কার্বলিক অ্যাসিড। আর কোয়ারেলস ফর্ম, ঝগড়া করার পরে যদি আলসার হয়, দেখেন একটা মানসিক সিমটম, কোয়ারেলস ফর্ম, নেট্রামিউরিটিকাম। রেডিয়েটিং ট্রিটমেন্ট ফর একনি আফটার, রেডিয়েটিং ট্রিটমেন্ট একনি যদি লেজার থেরাপি করার ফলে যদি স্টোমাক আলসার হয়, তাহলে ওষুধ হচ্ছে ফসফরাস। রিকারেন্ট, বারে বারে হচ্ছে, ওষুধ হচ্ছে কুইন হাইড্রোন। স্প্রিং, স্প্রিং মানে বোঝাচ্ছে যে স্টোমাকে যখন, স্প্রিং মানে এখানে বসন্ত কাল সেটা বোঝানো হচ্ছে না, স্প্রিং মানে বোঝানো হচ্ছে স্টোমাকের মধ্যে আপওয়ার্ড কিংবা ফরওয়ার্ডে যদি এরকম জায়গায় যদি, বা স্পেসিফিক কোনো জায়গায় না, এরকম জায়গায় যদি হয়, মানে রেপিডলি মুভ করে, একবার হচ্ছে স্টোমাকের ধরেন উপরের দিকে, একবার সামনের দিকে, তখন এই স্প্রিং এর সিমটমটা নেওয়া হয় বা এই রুব্রিকটা নেওয়া হয়, ওষুধ হচ্ছে অ্যানাকার্ডিয়াম। ওয়ার্ক অ্যাহলিক্স ইন, ওয়ার্ক অ্যাহলিক্স মানে হচ্ছে যারা বাধ্যতামূলক কাজ করতে হয় অনেক সময় ধরে, তাদের ওষুধ হচ্ছে নাক্সবম। দেখেন সবগুলো হচ্ছে এই আলসারের ভিতরে। তারপর হচ্ছে ডিউডেনাল, দেখেন এখানে ডিউডেনাল দেখতে বলতেছে, আমি একটু পরে দেখি, আগে সাধারণগুলো শেষ করে আসি। গ্যাস্ট্রোডিউডেনাল যদি হয়, তাহলে হচ্ছে প্রোটিয়াস, প্রোটিয়াস, বেসিলাস প্রোটিয়াস, এটাও এক ধরনের বাওয়েল নোসোট। পাইলোরাস ইন ম্যালিগন্যান্সি যদি হয়, কার্সিনোসিন, সরি কার্সিনোসিন না, ওষুধটা হচ্ছে কার্সিনোসিনাম স্টোমাক অ্যাডেনো। তারপর হচ্ছে ডায়োস্কোরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি, রেডিয়া মেটালিকাম। এই ওষুধগুলি একটু আনকমন,
কিন্তু তারপরে এগুলো কিন্তু পাওয়া যায় বাজারে, যদি খোঁজাখুঁজি করেন পাবেন। আরেকটা যেটা রয়ে গেল সেটা হচ্ছে ডিউডেনাল আলসার। দেখেন ডিউডিনাম যেহেতু এটা স্টোমাকের বিষয় না, দেখেন ডিউডিনাম যখন আসছে তখন এটা অ্যাবডোমেনের বিষয়ের জন্য চ্যাপ্টারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার এখান থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আলসার, তারপর হচ্ছে ডিউডেনাল, ক্রস রেফারেন্স দেখছে যে সি অ্যাবডোমেন আলসার ডিউডেনাম, অর্থাৎ এটা আমাকে অ্যাবডোমেন চ্যাপ্টারে যেতে বলছে, ওখান থেকে ডিসেন্ট্রি প্রোটিয়াস, এটাও এক ধরনের বাওয়েল নোসোন, গ্রাফাইটিস, কেলিবাইট্রুম, প্রোটিয়াস। এগুলো হচ্ছে ডিউডেনাম আলসারের জন্য হয়, একই সাথে অন্যান্য ওষুধগুলো আছে। ওষুধের নাম হচ্ছে একটু কঠিন কঠিন নাম, এসিটাইল কোলিয়াম, ওষুধগুলো আমি পড়িও নাই কোনোদিন, পড়া উচিত। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস, শুধুমাত্র কয়েকটা ওষুধ নিয়ে পড়ে থাকা আসলে উচিত হবে না, কারণ এগুলো সবগুলো ওষুধই পরীক্ষা করে গবেষণা করেই এখানে ইনক্লুড করা আছে। তাহলে এই হচ্ছে আমাদের গ্যাস্ট্রাইক, কি বলে, গ্যাস্ট্রিক গেল, তারপরে হচ্ছে আলসার গেল, অ্যাসিডিটি গেল, এবং লাস্ট আর একটা আছে যেটা ইনডাইজেশন। ইনডাইজেশন এটাকে বলি ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া লিখলে আসবে না সরাসরি, ইনডাইজেশন লিখলে ভালো, তাও একটু দেখে নিই। ডিসপেপসিয়া দেখেন এখান থেকে ক্রস রেফারেন্স দেখাচ্ছে ইনডাইজেশন। তাহলে ইনডাইজেশনের জন্য এই সমস্ত ওষুধ হচ্ছে প্রাথমিকভাবে, এটা হচ্ছে জেনারেল ওষুধ ইনডাইজেশনের জন্য। কিন্তু আমরা তো আরো একটু গভীরের দিকে যেতে চাই, অ্যাবিউজ অফ ড্রাগ আফটার, যদি ওষুধ খাওয়ার ফলে, ধরেন এই যে রেনিডিন, টেনিটিভ বা সেক্টোলোসেকটিল, হোমিপ্রাজল, ওষুধের কথাই বলি, সেটার জন্য যদি হয় তাহলে নাজবম। তারপর হচ্ছে যে অ্যাকম্পাইন্ড বাই, এখানে অনেকগুলো রুব্রিক আছে, আমি কি সবগুলো পড়বো নাকি আপনাদের, মানে আমার ধৈর্য আছে, আপনাদের ধৈর্য আছে কিনা আমি বুঝতেছি না। আমাকে বলেন যে আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আমি। হ্যালো, হ্যাঁ বলেন। আপনাদের যদি মানে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন তাহলে আমি পড়বো, তা নাহলে আমি স্কিপ করে দেবো। একটু বলেন আমাকে দু একজন। না ভাইয়া, তাই না হলে পরে দেন একটু দ্রুত হলো। হ্যাঁ ভাইয়া সব পড়ে দেন। সব পড়াই দেবো না? আচ্ছা শোনেন, আমি মানে যেটা বলি যে প্লিজ কন্টিনিউ। ওকে, আমাকে যদি বলা হয় যে এই রেপার্টরির উপরে এরকম প্র্যাকটিক্যাল ক্লাস করাবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মাঝখানে একটু খাওয়া নামাজের সময় দিবে, আমি বললাম আমি রেডি। মানে এগুলো এমন একটা ক্লাস, আপনি একটা কথা এখান থেকে বিয়োগ করতে পারবেন, একটা কথা যোগ করতে পারবেন। সো এগুলো একটু ধৈর্য দিয়ে আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, আমার ধৈর্য আছে, আমি ধরেন সারা রাত পড়াইতে পারবো, কোনো অসুবিধা নেই। অ্যাকম্পাইন্ড বাই, কারণ যদি হয় অ্যাবডোমেনের ভিতরে যদি হিট ইন আম্বেলিকাল রিজনের জন্য হয়, অর্থ তো বুঝতেই পারছেন, এখানে যদি আমি ঢুকে যাই তাহলে আবার অন্যদিকে চলে যাবে। আপনারা একটু দেখে নিয়ে, হ্যাঁ, মেডিসিন তো বের করতেই পারেন। অ্যাসিডিটি অফ স্টোমাক, অ্যানাস কোলাপস অফ অ্যাপেটাইট ইনক্রিজের জন্য, অর্থাৎ আমি শুধু অর্থ করে দিই, ওষুধগুলো দেখে নিন। ডায়াবেটিক্স, ইরাকটেশন এক্সেসিভ, মানে ঢেকুর যখন হয়, ফ্ল্যাটুলেন্স, গ্যাস যখন হয়, উপর থেকে যেতে পারে নিচের দিকে যেতে পারে ফ্ল্যাটুলেন্স, গাউট যদি হয়, বাতের ব্যথার জন্য যদি ইনডাইজেশন হয়, তারপরে দেখেন গামস, মারি, ব্লিডিং, দুইটা ব্যাপার আছে। আবার দেখেন ক্রস রেফারেন্স, এগুলো এই জন্য বিভিন্ন চ্যাপ্টারের দিকে নিয়ে যাচ্ছে, আমি ওইদিকে যাচ্ছি না। হেড পেন যদি হয়, এটাও বোধহয় ক্রস রেফারেন্স, দেখেন সব ক্রস রেফারেন্স। তারপরে হচ্ছে হ্যামোরয়েডস, এটাও ক্রস রেফারেন্স। কিডনি কমপ্লেন, সব ক্রস রেফারেন্স। আপনারা একটু কষ্ট করে আজকে রাতেই দেখবেন, হ্যাঁ। লিভার ইনঅ্যাক্টিভিটি, এটাও ক্রস রেফারেন্স। ম্যালেরিয়া, তারপর হচ্ছে নৌশিয়া, ওবেসিটি, স্যালাইভা, একটা হচ্ছে সল্টিশ লবণাক্ত, একটা হচ্ছে বিস্কিট থকথকে, তারপরে স্যালাইভেশন, সুইলিং, ইটিং আফটার, এটা দেখেন কেলি কার্বনিকাম। সুইলিং মানে পেট ফুলে যাওয়া, এটাকে বোঝাচ্ছে যে খাওয়ার পরে যদি হয় কেলি কার্ব। আচ্ছা, তারপরে হচ্ছে টাং, গ্রে কালার, পেল কালার, পয়েন্টেড টাং, সাইড অফ টাং, ক্লিন, বিভিন্ন টাঙের পরিচয় দিচ্ছে। হোয়াইট ডিসকালারেশন টাং, ইয়েলো হোয়াইট, ইয়েলো ডিসকালারেশন টাং, এই জিনিসগুলো আপনাদেরকে পড়তে হবে। কেন পড়তে হবে? তাহলে পেশেন্টকে জিজ্ঞেস করবেন কি, সিমটম নিতে পারেন না, ভাষা ভাষা বা 2 লাইন সিমটম লিখে বসে থাকেন, মানে আমরা যারা লিখি সবার কথা বলছি না, সবাই একরকম না, মানে এরকম আছে সিমটমে নিতে পারে না। সিমটম নিতে পারে না কারণ কি? কারণ সে তো এগুলো ভিতরে এরকম খুঁজে খুঁজে ঘেটে ঘেটে পড়ে নাই, সেই জন্য সে জানে না, পেশেন্টকেও জিজ্ঞেস করতে পারে নাই।
সেই জন্য এই জন্য আমাদেরকে জানতে হবে। দেখা যাচ্ছে শুধুমাত্র ইন্ডাইজেশন লেখা বসে রইলো, কারণ ইন্ডাইজেশনটা যদি কোনো কারণ থাকে, এইগুলো যদি থাকে একই সাথে যদি এখানে আরো আছে অ্যালকোহল ড্রিঙ্কস, এখান থেকে বলি অ্যালকোহল ড্রিঙ্কস আফটার যদি হয়, অ্যালার্জির জন্য যদি হয়, অ্যাংজাইটি থেকে যদি হয়, অ্যাটনিক বা স্লো ইন্ডাইজেশনের জন্য যদি হয়, বাথিং ফ্রম কোল্ড এরকমের কারণে যদি হয়, বিয়ার এক ধরনের মদ, বিটার, ব্রেন ফেক ফর্ম। দেখেন এটা এটা একটা মানে অদ্ভুত ব্যাপার যে ব্রেন ফেক মানে মাথা মানে মনোযোগ আকর্ষণ করতে পারে না বা দৃষ্টি মানে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, ডালনেস এরকম বোঝা, হ্যাঁ ব্রেনের। সেখান থেকে যদি হয় ইথোজা ক্যালিগ্রা ফ্লোরিকাম, মানে কোথায় ইন্ডাইজেশন কোথায় স্মরণ শক্তি। তারপর আবার চিলড্রেনের ক্ষেত্রে স্পেসিফিক ভাগ করে দেওয়া আছে ক্যালিগ্রা ফ্লোরিকাম। তারপরে ব্রেড আফটার, রুটির পরে, বাটার আফটার ইটিং, বাটার মানে কি মাখন খাওয়ার পরে যদি হয়, ক্যাটার যদি হয়, এরকম যদি মিউকাস যদি মুখ থেকে বের হয়, এর ফলে মানে দেখা যাচ্ছে যে মুখ থেকে অজস্র লালা ঝরছে, ক্যাটার, ডিস্টার্স, মিউকাস, সর্দি আমরা এরকম কিছু বোঝায়। তারপরে চেজ অ্যাগ্রাভেশন, চিজ, পনির, চিলড্রেন ইন যদি বাচ্চাদের হয় ক্যালকিরিয়া কার্বনিকাম, সালফার, এগুলো ওষুধ। ইনফ্যান্টে যদি হয়, আর্টিফিশিয়াল ফিডিং এর জন্য যদি হয়, বোতল ফিডার কিংবা এই ধরনের দুধ। তাহলে এই জিনিসগুলো যদি ডিপলি যদি আমরা এরকম ধরে ধরে যদি না পড়ি, তাহলে তো জিজ্ঞেস করতে পারবেন পেশেন্টকে। ক্রনিক যদি হয়, কফি অ্যাগ্রাভেশন, কয়শন অ্যাগ্রাভেশন, দেখেন কোথায় কয়শন আর কোথায় ইনডাইজেশন, কোথায় শেক্সারি আর কোথায় কি। কোল্ড ড্রিঙ্কস আফটার অ্যাগ্রাভেশন, আইস ওয়াটার, আর্সেনিক অ্যালবাম, পালসিটিলা, ফুড আফটার অ্যাসিড ফস। তারপরে কোল্ড আফটার টেকিং এন্টিমিক্রোড, ব্রাইনিয়া, ক্যাম্ফর। কন্ট্রাডিকশন আফটার, কন্ট্রাডিকশন মানে অসঙ্গতি বোঝানো হচ্ছে মূলত এখানে ক্যাপসিকাম লেখা। অসঙ্গতি বলতে এখানে কি বোঝাচ্ছে আমি এটা ভালো ধরতে পারছি না, আপনারা বুঝে নিন। এটা হজমের গোলযোগ বোঝাচ্ছে কিনা সেটাও হতে পারে কন্ট্রাডিকশন। তারপর হচ্ছে ডিবোচ আফটার, বিকৃত, নষ্ট, এরকম কিছু বোঝানো হচ্ছে। এটাও খাবারের একটা ডায়েটের কারণ হতে পারে। ডিবোচ নষ্ট, লম্পট এরকম অর্থ হয়। কারো ভেজ চায়না, নাক্সবম। দেখেন অনেক সময় অর্থটা সরাসরি আমরা করতে পারছি না, কিন্তু ওষুধের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে কারো ভেজ চায়না, নাক্সবম, এই তিনটা ওষুধই কিন্তু অ্যাসিডিটি তৈরি করে। কারো ভেজ আপার কি বলে আপার অ্যাবডোমেনে, চায়না পুরা পেটেই এরকম গ্যাস হয়। নাক্সটা স্পেসিফিক রিজিয়ন নাই, লাইকোপোডিয়ামটা এখানে নাই, থাকতে তলপেট দিতাম। তারপর হচ্ছে ডাইট ফ্রম এরর। ডাইট ফ্রম এরর মানে হচ্ছে খাবার ঠিক নাই, ভুল খাবার, বাজে খাবার থেকে যদি হয়, এন্টিগ্লুড, ব্রাইনিয়া, কার্বোভেজ, এইসবের কথা আছে। ডাইজেশন স্টপ, হজম শক্তি যখন থেমে যায়, দুর্বল হয়ে যায়, সেখানে ক্যালিবাইক্রম। ড্রিঙ্কিং আফটার মিউকাস ওয়াটার, মাছ ওয়াটার অ্যাগ্রাভেশন, যদি অত্যাধিক পানি খাওয়ার ফলে যদি এই ইনডাইজেশনটা যদি বাড়ে, আর্সেনিক। ড্রাঙ্কার্সদের ক্ষেত্রে ক্যাপসিকাম, কোলা। ইটিং আফটার অ্যাগ্রাভেশন, খাওয়ার পর যদি বাড়ে। ওষুধ হচ্ছে ফ্লেভাস। ফাস্ট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং টু, দ্রুত খাওয়ার ফলে যদি হয়, অ্যাকার্ডিয়াম, কফি, অলিয়েন্ডার। অ্যাগ্রাভেশন কনস্ট্যান্ট ফর্ম, তাহলে এই রুব্রিক গুলো অ্যাগ্রাভেশন কনস্ট্যান্ট ফর্ম। কনস্ট্যান্ট মানে কি স্থির থাকে, ইথোজা মানে বাড়াটা কমে না, তাহলে হচ্ছে ইথোজা দিতে হবে। সেই ক্ষেত্রে ইমপ্রপার ফুড যদি হয়, সেটা ঠিকমতো কুকড হয় নাই, এরকম খাবার থেকে যদি হয়, এন্টিনক্লুড, ইপিকাক, নাজভাম, পালসিটিলা। ওভার ইটিং অ্যাগ্রাভেশন, অতিরিক্ত খাওয়ার ফলে যদি হয়। জাস্ট এ লিটল বিট, কম খাওয়া থেকে যদি হয়। স্মল কোয়ান্টিটি এমিলারেশন, অর্থাৎ এই ইন্ডাইজেশনটা কি বলে যে স্মল কোয়ান্টিটিস এমিলারেশন বলতে একটা লেভেন্ডুলা অ্যাঙ্গোস্টিফোলিয়া একটা ওষুধ দেয়া আছে, এটা আমি সেভ করে রাখছি। এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা আনকমন একটা রুব্রিক। স্মল কোয়ান্টিটিস, কম পরিমাণে খেলে যদি এমিলারেশন হয়, তাহলে ওষুধ হচ্ছে এটা ল্যাভেন্ডেলা। এক, ডিম থেকে যদি হয়, এটা তো আপনাদের পরিচিত নিশ্চয়ই। ডিম থেকে যদি ইন্ডাইজেশন হয়, চিনাম আর্স, কলচিকাম, ফেরামফস, ফেরামেট, নাক্সবম। এটা হচ্ছে অসিলোকক্সিনাম। তারপরে দেখেন ফেরিনাসিয়াস ফুড ফর্ম। ফেরিনাসিয়াস মানে হচ্ছে অনেকগুলো খাবার, ধরেন পাস্তা, নুডলস, ভাত, পটেটো। তারপর হচ্ছে গনসি। গনসি কি, গনসিটা কি এটাকে বুঝাইতে পারবো না আমি, ছবি দেখাই। GNOCCI,
গনোসি দেখেন এক ধরনের ইটালিয়ান খাবার, আলু দিয়ে বানানো হয়, আলুটাকে ভর্তা বানিয়ে ম্যাশড করে এই গনোসি বানানো হয়। এগুলো সবগুলি হচ্ছে আপনার এই ফেরিনাসিয়াস ফুড, পাস্তা, নুডলস, রাইস, পটেটো থেকে যদি হয় এই ওষুধগুলো, পস্টিকাম, নেট্রাম কার্ব, নেট্রাম মিউর, নেট্রাম সালাড, নাক্সবাম, পাসিলিনা, সালফার। ফ্যাট ফুড অ্যাগ্রাভেশন, ফ্যাট ফুড বলতে বোঝানো হচ্ছে যে যেগুলোর মধ্যে চর্বি বেশি থাকে, অয়েল বেশি থাকে, সেগুলোর কথা বলা আছে। ফেয়ার ফ্রম ভয় থেকে যদি হয়, ফসফরাস, ফিভার আফটার অ্যাকুইট, চায়না। আরেকটা হচ্ছে ওয়াশিকা, আমাডা। ফিশ অ্যাগ্রাভেশন, মাছ খেয়ে যদি বেড়ে যায় ইনফ্লেমেশনটা, চিরিনা মাছ স্পয়েলড যদি হয়, মানে ঝলসানো মাছ খেয়ে যদি হয়। আর্সেনিক কার্বোভেস। ফ্লাটুলেন্ট ফুড, ফ্লাটুলেন্ট ফুড বলতে বোঝানো উচিত যে খাবারগুলো গ্যাস তৈরি করে, যেমন ধরেন মূলা পেটে গ্যাস তৈরি করে, ফ্লাটুলেন্ট ফুড। ফলোড বাই কনস্টিপেশন, এই এটার কারণে কনস্টিপেশন হয়ে যায়। ম্যাগনেসিয়াম ফসফরিকাম, একই সাথে লেভেন্ডুলা অ্যাঙ্গোস্টিফোলিয়া, এই দুইটা ওষুধ আছে। রেসপিরেশন অ্যাজমাটিক, স্যাঙ্গুইনারিয়া ক্যান, ফুড, এনি কাইন্ড অফ ফুড থেকে যদি হয়, ওষুধ হচ্ছে অ্যামাইগডালা। ফ্রুট অ্যাগ্রাভেশন, ফল থেকে যদি বাড়ে, চায়না, ইপিকা, ফলসিটিরা, যে কোনো ফল হতে পারে। আনরিপ যদি হয়, কাঁচা যদি হয়, চিনা মার্স। গ্যাস্ট্রিক জুস ফ্রম ইমপারফেক্ট সিক্রেশন, সেখান থেকে গ্যাস্ট্রিক জুসটা যখন বেশি কিংবা কম যদি হয়, সেখান থেকে যদি ইন্ডাইজেশন হয়, ওষুধ হচ্ছে অ্যালুমিনিয়াম লাইকোপোডিয়াম। আর একটা হচ্ছে এলনাস রাবরা। গ্রিফ ফ্রম, শোক থেকে যদি হয়, ইগনেশিয়া টেরিন্টুলা। হেভি ফুড, হেভি ফুড বলতে হেভি মিল, অনেক খাওয়ার পর যদি এই ওষুধগুলোর কথা আছে। আইসক্রিম থেকে হইলে আর্সেনিক কার্বোভেস, পালসিটিলা। ইনসেন্সিবিলিটি উইথ, অচেতন হয়ে যায়, হ্যাঁ এরকম অবস্থা হয় ইন্ডাইজেশনের সময়। সিকুটা, ইরিটেবিলিটি উইথ, জ্বালা হয়, এরকম যদি হয়, স্যাঙ্গুইনারিয়া। লেমন এমিলারেশন, টক খেলে কি কমে যায়, ওষুধ হচ্ছে পিটিলিয়া। লং টাইম ফরে সাওয়ার ফুড অ্যাগ্রাভেশন, লং টাইম ফরে এটা হচ্ছে ডায়াসকোরিয়া। আর সাওয়ার ফুড খেয়ে যদি হয়, তাহলে হচ্ছে ওষুধের নাম হচ্ছে বেসিলাস মর্গান। সুইট, মিষ্টি খেয়ে যদি হয়, তাহলে হচ্ছে ডায়াস ডিসেন্ট্রিকা। দেখেন কিছু কিছু ভালো ওষুধ, এই ওষুধগুলো সংগ্রহ করতে হবে। মিট, মাংস খেয়ে যদি হয়, ফ্যাট খেয়ে যদি হয়, সেই মাংসটা যদি বারবিকিউ খেয়ে যদি হয়, বারবিকিউ স্পয়েল ফুড, ঝলসানো মাংস। মিলন্স মানে হচ্ছে বাঙ্গি খেয়ে যদি হয়। আর্সেনিক জিঙ্কাম, সাধারণত রসালো ফলগুলো থেকে ইনডাইজেশন হইলে আর্সেনিকের ভাবায় হয় বেশিরভাগ সময়। মিনসেস ডুরিং যদি হয়, আর্জেন্টিনাইটিকাম। তারপর হচ্ছে কোপাইভা অফিসিনালিস, সিপিয়া সালফার। মেন্টাল এক্সারশন আফটার, মানসিক পরিশ্রমের ফলে যদি হয়, নাক্সবাম, লেকেসিস, পালসিটা, সালফার। মিল, দুধ খাওয়ার ফলে যদি হয়, হ্যাঁ, ইথুজা, চায়না, ম্যাগনেসিয়াম মিউর, নাইট্রিক অ্যাসিড, সালফার। চিলড্রেনের জন্য ম্যাগনেসিয়াম মিউর। আর দাঁত ওঠার সময় যদি হয়, ম্যাগনেসিয়াম মিউর, ইথুজা, ক্যালকিয়াকার। আর দুধ খেলে যদি কমে যায়, তাহলে দেখেন ওষুধ হচ্ছে লেভেন্ডুলা অ্যাঙ্গোস্টিফোলিয়া। নার্ভাস যদি হয়, নার্ভাস বলতে স্নায়বিক উদ্বিগ্নতা, এই থেকে যদি ইনডাইজেশন হয়, তাহলে ওষুধ হচ্ছে আলফালফা। হ্যাঁ, আলফালফা আমরা মাদার টিংচার ইউজ করি। অ্যানাকার্ডিয়াম, ক্যামোমিলা, মস্কাটা, নাক্সবম। তারপরে হচ্ছে টিউবারকুলিনাম। ইটিং এমিলারেশন, খাওয়ার পর যদি কমে যায়, হ্যাঁ, অ্যানাকার্ডিয়াম। আমরা পড়ে আসছিলাম যে আলসারের সময় যে কিছু আছে খাওয়ার পরে কমে, আর একটা আছে না খেয়ে থাকতে চায়। তাহলে গ্যাস্ট্রিক আলসারটা খাওয়ার পরে কি হয়, বেড়ে যায়। আর পেপটিক আলসারটা কি বলে, খেতে চায় না, খালি পেটে থাকলে কি বলে, এরকম ভাবে ভালো ফিল করে। অ্যানাকার্ডিয়ামটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য বলতে পারবেন? যে খাওয়ার পরে হচ্ছে কমে যায়, তার মানে এটা নিশ্চয়ই পেপটিক আলসার হবে, কারণ সেখানেই তো যেহেতু খেতে চায় না। আর গ্যাস্ট্রিক আলসার যেহেতু খাওয়ার পরে বাড়ে, একটু পেঁচানো কথা বুঝবেন। নার্সিং মাদারিন, যদি ব্রেস্ট ফিট মম যদি হয়, চায় না। একই সাথে সিনাপিস এলবা। ওল্ড পিপলের জন্য হয়, অনিয়ন খেয়ে, পেঁয়াজ খেয়ে যদি হয়, পিয়ার্স অ্যাগ্রাভেশন।
পিয়ার্স মানে হচ্ছে নাশপাতি, হ্যাঁ, আপেলের এক ধরনের খালাতো বোনের মতো দেখা যায়। পোর্ক আফটার, শুকর খেয়ে যদি হয় পটেটো অ্যাগ্রাভেশন, আলু খেয়ে যদি হয় অ্যালোমিনা। এটা খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক্স। হ্যানিম্যান, একটা গল্প বলে ফেলি। একটা পেশেন্টকে, হ্যানিম্যানের জীবনী গল্প থেকে নেয়, আমার গল্প না। একটা পেশেন্টকে উনি হচ্ছে আহ, একটা ডিজিজের জন্য, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল একটা ডিজিজের জন্য ওষুধ দিয়ে যাচ্ছেন, সিমটোমেটিক ভালো হয়, ভালো হয়ে আবার ফিরে আসে, আবার রিকারেন্ট হয়ে যায়। তো এরকম করার পরে হ্যানিম্যান ওনার ডায়েটের দিকে ফোকাসিং করলেন, যে আপনি কি কি খাবার খান আমাকে একটু বলেন তো। তো উনি বললেন যে পটেটো বেশি খায়। দেখলে ওনার খাদ্য তালিকার মধ্যে প্রতিদিন কিংবা এক সপ্তাহের মধ্যে পটেটোর পরিমাণটা, আলুর পরিমাণটা বেশি, বা আলু দিয়ে তৈরি খাবার বেশি। উনি বললেন যে আলুটা কম খেতে। দেখা যাচ্ছে যে এরপরে আর ওই সমস্যাটা এমনিতেই চলে গেল। অর্থাৎ এখানে ডায়েটেরও কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে যদি পটেটো যদি হয় তাহলে এলোমিনা। প্রেগনেন্সি অ্যাগ্রাভেশন ডিউরিং এর জন্য হয় সেবাডিলা। তারপরে সল্ট আফটার অ্যাবিউসের জন্য অতিরিক্ত পরিমাণ লবণ খেয়ে যদি হয় সল্ট মিড আফটার সেডেন্টারি লাইফ, বসে থাকে জীবনে, এরকম যদি হয় স্লিপ, লস স্লিপ, ঘুম থেকে যদি হয় স্লো ইনডাইজেশন, যদি হয় ওষুধগুলো এখান থেকে ক্রস রেফারেন্স দেখতে পারি, স্লো ইনডাইজেশন, সেখানে ওষুধ এই চায়না, সাইলেশিয়া, টেরেন্টোনা। এখন তো আবার ব্যাক করতে হবে আমাকে। আচ্ছা, কোথায় যেন ছিলাম? স্লোতে ছিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে সাওয়ার ফুড খেয়ে যদি হয় অ্যান্টিগ্রোথ স্প্রেন্স ফর্ম। স্প্রেন ফর্ম মানে হচ্ছে ধরেন হাঁটুতে মচকে গেল বা হাত পা মচকে গেল, সেটার জন্য যদি ইনডাইজেশন হয়, দিস ইজ এ কনকমিটেন্ট সিমটম। স্টপিং অ্যাগ্রাভেশন, মার্কসন, স্টপিং অ্যাগ্রাভেশন। ওকে, স্টপিং মানে কি বোঝাইতেছে আমি আসলে বুঝি নাই স্টপিংটা। স্ট্রেনিং ফর্ম, স্ট্রেনিং মানে হচ্ছে চাপ দিলে, হ্যাঁ, চাপ থেকে যদি চাপ দেয়া, এরকম দেখেন ওষুধ কিন্তু একই, অনেকটা স্প্রেন আর স্ট্রেনিং একই। সুইটস ফর্ম, মিষ্টি থেকে যদি হয় টি আফটার এভিজ অফ চায়না, আর এভিজ অফ টি থেকে হইলে থিয়া সিডেসিস। টোবাকো থেকে বিড়ি, পান, এই তামাক, এসব থেকে এভিস নায়াগ্রা, নাক্সবম সিপিয়া। ভিএল আফটার, দেখেন ভিএল আফটার মানে হচ্ছে বাছুরের মাংস, জিঙ্কাম মেটালিকাম। ভেজিটেবল ফর্ম, ভ্যাকসেশন আফটার, বিরক্তের পরে যদি হয় ওয়ার্ম ড্রিং আফটার অ্যাম্বাগেসিয়া চায়না। ফুড আফটার অ্যাগ্রাভেশন, ওয়াটার আফটার ব্যাট, ইলিয়ামস পার্সেন, এগুলো সব বুঝবেন। ওয়েদার কোল্ড অ্যাগ্রাভেশন, ওয়ার্ম গেল, ওয়াইন গেল, ওমেন, ম্যাগনেসিয়াম মিউর। ইয়নিং অ্যামোলারেশন, এটা একটু বলা দরকার। ইয়নিং মানে হচ্ছে মুখ হা করে যখন সে নিঃশ্বাস নেয় তখন কমে যায়, হ্যাঁ, ওষুধ হচ্ছে ক্যাস্টোরিয়াম। লাস্ট রুব্রিক, ইয়ং পিপল ইন masturbated and have seminal emission together with palpitation who have, বিশাল বড় লম্বা টপিকস। এটা অর্থ করা কি দরকার আছে? ভ্যারাইটা কার্বনিকাম, দিস ইজ এ বিউটিফুল অফ রেপার্টরি। দেখেন ভ্যারাইটা কার্ব তো থার্ড ইয়ারের সিলেবাসে আছে, মোটামুটি আমরা কম বেশি পড়ে আসছি। কিন্তু এইভাবে কি পড়ে আসছি যে মাস্টারবেশন এবং একই সাথে সেমিনাল ইমিশন মানে হচ্ছে যে ইনভলেন্টারি ডিসচার্জ ফ্রম দা ইউরেথ্রা, এটাকে সেমিনাল ইমিশন বলি। যে একই সাথে এই দুইটা ব্যাপার থাকে এবং তার সাথে সাথে হার্টের পালপিটেশনও থাকে, এরকম ব্যক্তির যদি ইনডাইজেশন হয়, এরকম ইয়ং পিপল, ইয়ং পিপল বলতে বোঝানো হচ্ছে ধরেন আমাদের মতো বয়সেই ধরতে পারেন, তাহলে ভ্যারাইটা কার্বনিকা। এইভাবে বোধহয় আমরা চিন্তা করি না। দিস ইজ এ বিউটি অফ রেপার্টরি। তাহলে এই সিমটম গুলো যেগুলো নিলাম, সেভ করলাম 7টা। এখন দেখি সামারি দেখি। এখন দেখেন এই সিমটম গুলো যদি থাকে কোন একটা পেশেন্টের কাছে, পেশেন্টের যদি বাচ্চা হয়, খাওয়ার পর যদি বেড়ে যায়, ভিনেগার লাইক হয়, ইনডাইজেশন যদি হয় স্মল খাবার খেয়ে বা দুধ খেয়ে যদি বেড়ে যায়, কিংবা ইনডাইজেশন ঠিক মতো হয় না, তাহলে এখন আমরা কিন্তু ওষুধ ভাবতে পারি। সালফার, ক্যালকিরাকার, আইরিস, চায়না, নাইট্রিক নাসবম, মোটামুটি 8-10টা থেকে 10-15টা থেকে এইটার ভিতর থেকে এখন আমরা দেখতে পারি যে সালফার দেবো কিনা, ক্যালকিরাকার দেবো কিনা। এখন এগুলোর জন্য আবার একটু তার কনস্টিটিউশন, তার মানসিক কিছু সিমটম, কিছু জেনারেল সিমটম, এখন আসছে জেনারেল সিমটম। গরম লাগে কিনা, শীত লাগে কিনা, স্যালাইভেশন কিনা, শরীরে গন্ধ হয় কিনা, এখন আসছে এগুলো কথা। আগে এগুলো পার করতে হবে, এগুলো পার করে এসে তারপরে হচ্ছে আমাদের জেনারেল সিমটম দিয়ে এগুলো আমাদেরকে সেপারেট করতে হবে। দিস ইজ এ হোমিওপ্যাথি। তো এইভাবে আমরা সবগুলো রুব্রিক আজকে আশা করছি আপনারা সবগুলো দেখবেন।